আব্বাস সিদ্দিকীর আইএসএফকে নিয়ে কংগ্রেস ও সিপিএম সংযুক্ত মোর্চা গড়ে আজ তাদের তরি নিমজ্জিত হলো অতল তলে। স্বাধীনতার আগে থেকে কংগ্রেসের সদস্য ছিল। স্বাধীনতার আগে 10 বছর থেকে যখন স্বশাসন চালু হয় তখন থেকেই কংগ্রেসের সদস্য ছিল। আর 1977 সাল পর্যন্ত তারা শাসন করেছে। ওই পর্যন্ত বিধানসভায় কংগ্রেসের কোনো সদস্য ছিল না, বরং তারা শাসন করেছে, তাদের সদস্যই সংখ্যাগরিষ্ঠ ছিল। আর 77-এর পর থেকে জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট আসলে তখনও তাদের উল্লেখযোগ্য সদস্য সংখ্যা বিধানসভায় ছিল এই 2021-এর নির্বাচনের আগে পর্যন্ত। অন্যদিকে 1946 সালে প্রথম অবিভক্ত বঙ্গে যে প্রথম বিধানসভা গঠিত হয়, সেই বিধানসভায় অবিভক্ত কমিউনিস্ট পার্টির 3 জন সদস্য ছিলেন। তার মধ্যে ছিলেন জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ ও রূপনারায়ণ রায়। পরবর্তীকালে জ্যোতি বসুই সবাইকে ছাপিয়ে অনেক বড় নেতায় পরিণত হন। কিন্তু এবারে 2021 সালে এই বঙ্গীয় বিধানসভা সিপিএম সর্বভারতীয় দল এবং কংগ্রেস যে 7 দশক ধরে ভারতকে শাসন করেছে, 6-7 দশক ধরে ভারতকে শাসন করেছে, সেই কংগ্রেসের একটাও সদস্য আজকে বিধানসভায় নেই, সদস্যহীন হয়ে রয়েছে। এর কারণ বলতে গেলে যে আব্বাস সিদ্দিকীকে নিয়ে সংযুক্ত মোর্চা গঠনের ফলেই বলতে গেলে তাদের এটা দিতে হলো, তাদের ভরাডুবি হলো এবং তাদের এই খেসারত দিতে হলো। কারণ আব্বাস সিদ্দিকী যে ধরনের ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বর যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে তার এই উত্তেজক বক্তৃতা সমস্ত সব মুসলমানরাই পছন্দ করেন না। অন্য সম্প্রদায়ের লোক তো দূরের কথা, মুসলমানরাই পছন্দ করেন না। হ্যাঁ, তিনি এমন উত্তেজক বক্তৃতা দেন এবং উত্তেজক বক্তৃতা দিয়ে তিনি জনসমাগম ঘটান, যা ওই কিছু যুব মানুষের খোরাক। আর আব্বাস সিদ্দিকীর এই অভিজ্ঞতা হয়তো নেই যে ভোটে জনসমাগম হলেই যে সেটা ভোটের বাক্সে প্রতিফলিত হয় না, সেটা অভিজ্ঞ লোকদের, আমাদের মতো অভিজ্ঞ লোক, আমরা যারা এইসব মুসলিম সংগঠনকে পরিচালিত করেছি দশকের পর দশক, দেখেছি যে মুসলিম লোকগুলো মুসলিম সংগঠনের সভায় মুসলিম লোক জনসমায়েত হয় ভালো, 1000, 5000, 10,000 পর্যন্ত সমাগম হয়। কিন্তু তারা যখন ভোটের দিন ভোট দিতে যায় তারা চিন্তা করে তাদের স্বার্থ কাদের সঙ্গে জড়িত। তাদের স্বার্থ হয় কংগ্রেসের সঙ্গে জড়িত, নয় সিপিএমের সঙ্গে জড়িত, নয় তৃণমূলের সঙ্গে জড়িত। বিশেষ করে যখন যে শাসক দল থাকে তাদের সঙ্গে তাদের স্বার্থ জড়িত থাকে। তাই তারা মুসলিম সংগঠনের মিটিংয়ে গেলেও ভোটের সময় তাদের হাত ঘুরে যায় সেই সব তথাকথিত জাতীয় দলের দিকে। তাছাড়া আব্বাস সিদ্দিকীর নীতির অস্বচ্ছতাও জনগণের বা মুসলমানদের আর বৃহত্তর জনগণের চোখ এড়ায়নি। কারণ এটা প্রায় স্পষ্ট হয়ে গেছে যে আব্বাস সিদ্দিকী প্রথমে তৃণমূলের কাছে গিয়েছিলেন মোর্চা গড়তে। তৃণমূলের কাছে 40টা সিট চেয়েছিলেন, কিন্তু তৃণমূল সিট দেয়নি। আর যদি ধরে নিলাম যে তৃণমূল
বা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 40টা সিট দিতেন, তাহলে তখন কিন্তু তিনি কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে বলতেন, কংগ্রেস এবং সিপিএমকে গালিগালাজ করতেন যে তারা মুসলমানদের বা পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন ঘটায়। কিন্তু তিনি প্রত্যাখ্যাত হন ওই এর কাছে, তৃণমূল নেত্রীর কাছে। পরে এরপরে তিনি বাম কংগ্রেসের সঙ্গে যান এবং বাম কংগ্রেসের সঙ্গে গিয়ে তিনি মোর্চা গড়েন। সেই মোর্চা গড়ার পরে তিনি এবার তৃণমূলের বিরুদ্ধে বলতে লাগলেন। তাহলে এটা কি নীতির স্বচ্ছতা হলো? তাহলে যারা এই দল বদল করে কংগ্রেস থেকে তৃণমূলে গেছে, কিংবা তৃণমূল থেকে বিজেপি গেছে, কিংবা এই শুভেন্দু অধিকারীদের মতো লোকদের সঙ্গে আব্বাস সিদ্দিকের পার্থক্যটা কোথায়? হ্যাঁ, তিনি তো সেই দল বদলের রাজনীতিই প্রায় করেছেন। হ্যাঁ, তার যদি প্রথম থেকেই সুনির্দিষ্ট কোনো পলিসি থাকতো যে আমি এই দলের সঙ্গে যাব, এই দল পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে বেশি ক্ষতি করেছে এবং তার জন্যেই তাদের সঙ্গে না গিয়ে তাদের বিরুদ্ধে আমার লড়তে হবে, তাহলে জনগণের বলার কিছু ছিল না বা একে বলার কিছু ছিল না। হ্যাঁ, তাছাড়া সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ তার আগে পরের, বিশেষ করে আগের বহু বক্তৃতা বা তার যেসব ভাষণ এবং তার যে মানসিকতা সেটা মেনে নিতে পারেনি। হ্যাঁ, তাছাড়া যে জিনিসটা আরও, যে বঙ্গীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকেরা কখনো মুসলিম নেতৃত্বাধীন দলকে স্বাধীনতার আগে হোক আর স্বাধীনতার পরে হোক এই সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকেরা, বঙ্গীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকেরা মেনে নিতে পারেননি। কারণ তারা মনে করে মুসলিম নেতৃত্বাধীন দল হলেই তারা মৌলবাদী বা সাম্প্রদায়িক। আব্বাসের ক্ষেত্রেও ঠিক সেই ঘটনা ঘটেছে। সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকেরা তাকে ওই সাম্প্রদায়িক বা মৌলবাদী হিসেবেই চিহ্নিত করেছেন। আর এটা আব্বাস সিদ্দিকীরাও বুঝতে পারেননি বা বিমান বসুরাও বুঝতে পারেননি। ফলে আজ তাদের এই ভরাডুবি হয়েছে। তাছাড়া তিনি যেসব বক্তৃতা করেছেন এই আইএসএফ গড়ার আগে, সেই সব বক্তৃতার কথা যদি আমরা কিছুটা মনে করতে পারি, তাহলে দেখি যে সেসব ভারতীয় পরিবেশ, ভারতীয় জনগণের মানসিকতা এবং ভারতীয় সংবিধান এবং ভারতীয় আইনের সঙ্গে খাপ খায় না। কারণ তিনি এক জায়গায় বলছেন যে নুসরত জাহান যে বিড়াল্লাপানা করে, মুসলিম জাহান যে জেনাবা বিচার করে, তাকে গাছে বেঁধে পিটিয়ে পিটিয়ে মারা উচিত। এটা কোনো মানে ভারতীয় আইনে এটা আইন বিরুদ্ধ কথা বা ভারতীয় মানসিকতা বিরোধীর কথা। আবার যদি বলি যে দিল্লি দাঙ্গা যখন হয়, তিনি দিল্লি দাঙ্গার ওপরে আমিও বই লিখেছি এবং আমি সেখানে সমস্ত ঘটনা তুলে ধরে তাদের শাস্তি চেয়েছি, যারা দোষী করেছে। তা আমি শাস্তি চাইতে পারি বা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, যে সরকার শাস্তি দিচ্ছে না তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, কিন্তু তাই বলে আমি গোটা ভারতীয় সমাজকে অভিশাপ দিতে পারি না। আমি কি যে আব্বাস সিদ্দিকী অভিশাপ দিয়েছেন যে হোক, আব্বাস সিদ্দিকী অভিশাপ দিয়েছেন যে এমন একটা ভাইরাস আসুক যে ভাইরাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরুক। আরে এরকম অভিশাপ দেওয়া যায় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাফেরদেরও অভিশাপ দেননি। হ্যাঁ, নিজের শত্রুদের তো দূরের কথা, কাফেরদেরও অভিশাপ দেননি, শত্রুদের অভিশাপ দেয়নি। তাহলে তো বহু ভালো মানুষ মরবে। তুমি যে দোষী তার শাস্তি চাইতে পারো, তুমি যে দোষী তার যদি শাস্তি না হয়, যে সংশ্লিষ্ট সরকার তার বিরুদ্ধে আন্দোলন করতে পারো, কিন্তু একটা ভাইরাস দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মারার অভিশাপ তুমি দিতে পারো না।
তাছাড়া আব্বাস সিদ্দিকির আইএসএফকে নেওয়ার জন্যে বিমান বসুরা দেউলিয়াপনা দেখিয়েছে। সেও জনগণের, যে বিমান বসুরা দেউলিয়া হয়ে গেছে, সেও জনগণের নজর এড়ায়নি। হ্যাঁ, তারা জনগণ দেখেছে যে একটা সর্বভারতীয় দল কিভাবে একটা নতুন গড়ে ওঠা দলকে নেওয়ার জন্যে একেবারে ক্রেজি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সংখ্যালঘু মানসিকতা, এই বিশেষ করে সংখ্যাগুরুর লোকেরা সেটা লক্ষ্য করে যে তারাও যে আব্বাসী সাম্প্রদায়িক ধরেই তারা এই সংযুক্ত মোর্চাকে ভোট দেয়নি, প্রত্যাখ্যান করেছে। আর তাছাড়া এটাও বোঝা উচিত আব্বাস সিদ্দিকীকে কি ভোটের 1-2 মাস আগে দল ঘোষণা করে জেতা যায় না। আন্দোলন করে করে তিলে তিলে দলকে গড়ে তুলতে হয়। যেমন আমরা সিপিএমের কথা যদি বলি, তাহলে বা কমিউনিস্টদের কথা যদি বলি, তারা সেই ব্রিটিশ আমল থেকে আন্দোলন করে আসছে। আন্দোলন করে করে তারা কখন ক্ষমতায় আসলো, তাও রাজ্যকেন্দ্রিক ক্ষমতায় আসলো একবার কেরালায় 60-এর দশকে, তারপরে 70-এর দশকে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায়, তারপরে 60-এর দশকে 1970-এর দশকে তারা ক্ষমতায় আসলো বাংলায় এবং ত্রিপুরায়। তো এতদিন লাগে একটা কংগ্রেস আন্দোলন করছে সেই 1885 সালে গঠনের থেকে, তারপরে তারা স্বাধীনতার পরে ক্ষমতা প্রাপ্ত হয়। তো এই রকমভাবে নির্বাচনের এটাও অনভিজ্ঞ আব্বাস সিদ্দিকীকে বোঝা উচিত। হ্যাঁ, আর বিজেপি এর মতো বড় দল, ওপর থেকে এত বড় দল হয়েও এই কথাটাও মাথায় রাখতে হবে যে ওপর থেকে এত বড় দল হয়েও বিজেপি যেহেতু তাদের নিচু স্তরের বুথ কমিটি প্রায় বহু জায়গায় তাদের বুথ কমিটি নেই, তাদের একদম নিম্ন স্তরে কোনো সংগঠন নেই, সেই জন্যে তাদের এই নির্বাচনে ভরাডুবি হয়েছে। আর আব্বাস সিদ্দিকী যদি শুধুই মানে দল ঘোষণা করে আর এলাকায় এলাকায় বক্তৃতা করে লোক জমিয়ে মনে করে ভোটের বাক্সে প্রতিফলিত হবে, এটা মানে একটা অনভিজ্ঞতার কল্পনাপ্রসূত ব্যাপার বা অনভিজ্ঞ লোকের কল্পনা। এক্ষেত্রেও তাই ঘটেছে। তাই আব্বাস সিদ্দিকীর উচিত একের পর এক আন্দোলন করে যাওয়া উচিত এবং পিছিয়ে পড়া মানুষদের, মুসলমানদের এবং পিছিয়ে পড়া মানুষদের আন্দোলন করে যেন তারা দলকে সুগঠিত করে এবং দলের বিভিন্ন একদম নিম্নস্তর থেকে তারা যেন সংগঠন গড়ে তোলে, তারপরে তারা শক্তিতে যাওয়ার একটা শক্তি ওঠার চেষ্টা করে এবং ভোটে জেতার একটা আশা করতে পারে।